লেখা আসছে কিন্তু লিখছি না অনেক দিন। এই সূত্রপাতে অনেকে মারা গিয়েছেন, মাথায় কাগজ জমে। তোমরা সালভাদোরের মৃত্যু মনে করো, ফুসফুসে রং জমে একটা স্মিত হাসির রসিকতা বিষিয়ে। সে কি অপূর্ব পুঁজ, যেন সূর্যের শ্লেষ্মা। বা রামকিঙ্কর, শেষ দিকে তো নিজের হাসির মধ্য দিয়ে বেরিয়ে আসত গাঁইতির ধার। সেই মতোই তো উনি মারা গেলেন, কেউ জানে না। আসলে এত গভীর থেকে নারী শরীর ছুঁতে গেলে একটি ধীর রুধিরপাতের দৃশ্য চোখে পড়ে। একটা ভাঙা স্তূপে কাজ করছিল একটি নগ্ন পরিচয় মেয়ে। হাত বাড়িয়ে তার তরাই পিঠ ছুঁতেই ফরফর শব্দে ছিঁড়ে গেল এই দৃশ্যটুকুর আগুপিছু নাট্যের আয়োজন। এই যে লম্বা বিকৃত গ্রানাইট ঢেলাটি পড়ে আছে, তা একটি রক্তক্ষরণের ভাস্কর্য। চিন্তামণি বুঝতেন। কবিতা পড়লে যেটা মজা, কত কিছু অনুষঙ্গ, বান্তর অবান্তর সব মনে পড়ে আর কি। হ্যাঁ, এটা নিয়ে আলোচনা না করলেও হতো, কারণ কবিতাটা ইটসেলফ একটা ফ্যাবুলাস স্পেস। এটা কবিতা কি না তাও জানি না, কারণ এটা একটা উপসংহারের অংশের মতো আর কি। কেননা এটা ছবি হিসেবে শনাক্ত হচ্ছে না, এটা ক্যানভাসে অঙ্কিত নয়। কেননা এই একটি মিথ্যা মাত্রা, ওটা বইটা অ্যালবামের আকারে শূন্যতার চিত্রায়ন বলা যায়, বা তার কবিতায়ন। লেখা আসছে কিন্তু লিখছি না অনেক দিন। প্রত্যেকের যেটা মজা, রেটোরিক বা পোয়েটিক্স বা সিস্টেম অফ রাইটিং বা গ্রামাটোলজিকা প্রত্যেকের আলাদা। আমার ক্ষেত্রে হচ্ছে উল্টোটা হয়। ও অরিত্র যেমন সংযত, যে লেখা আসছে কিন্তু লিখছে না, আঞ্জাম দিচ্ছে না। আমার ক্ষেত্রে উল্টোটা হচ্ছে আমার যে এজেন্ডা, যে লেখা না আসলেও লিখবো। লেখা আসতে বাধ্য, সবসময় লেখা চলছে। হ্যাঁ, প্রক্রিয়াকরণ। কারণ হচ্ছে মানুষ চিন্তক। হ্যাঁ, চিন্তক মানে বাই ডিফল্ট, বাই ডেফিনিশন সে চিন্তক। তার না চিন্তা না করে তার উপায় নেই, সেটা যদি দুশ্চিন্তাও হয়। এবং অ্যাকর্ডিং টু হাইডেগার, এসেনশিয়ালি ম্যান হচ্ছে আংস্ট, অ্যাংজাইটি নিউরোসিসে ভোগে। একমাত্র মানুষ অ্যাংসাস কারণ তার সময় আছে, সে সময়ের দ্বারা আক্রান্ত। সে ফাইনাইট একটা বিইং, ফাইনাইট বলেই সে ইনফানাইট। হ্যাঁ, এই যে স্পেসটা, লেখা আসছে কিন্তু লিখছি না অনেক দিন। কবিতাও এক ধরনের প্রবন্ধ, কবিতাও এক ধরনের ফিলোসফি, কবিতাও এক ধরনের এক্সিস্টেন্সিয়াল এক্সপোজিশন বা প্রজেকশন সত্তার। সেই হিসেবে কবিতার মধ্যে সার্টেন পংক্তি, কালকে একটি মেয়ের সঙ্গে কথা হচ্ছিল, সুস্মিতা, তাকে বলছি তুমি কবিতা পড়ো। আমি সবাইকে বলি কবিতা পড়ো, গদ্য লেখো, ছবি আঁকো। হ্যাঁ, ও ছবিও আঁকতে পারে এবং লেখা, ও বলে আরও প্রচুর পড়াশোনা না করে। আমি বললাম একদম না, এক্ষুনি লিখতে শুরু করো। হ্যাঁ, প্যারালালি পড়ো, কিন্তু আসলে সারাক্ষণ লেখো। হ্যাঁ, এই যে ব্যাপারটা, আমি তো 24 ঘন্টা পারলে লিখি, দিলীপ কুমার রায়ের মতো, যে অনর্গল লিখতে পারতেন আর কি। তবুও দিলীপ রায় বা অন্য ফর্মে স্যামুয়েল বেকেট বা আমাদের জন জেনে, এরা হচ্ছে ট্রান্সে লেখে, ট্রান্স আসে, সেটা কিছুদিন স্থায়ী হয়, তারপর খুব ব্যারেন একটা টাইম যায়। ফলত হচ্ছে এই যে লেখা আসছে কিন্তু লিখছি না অনেক দিন, এটা আমার সেমিনারের বিষয়। এই সিঙ্গল লাইন নিয়ে হাইডেগার একটা, বা দেরিদা, বা আমাদের হরা ব্যাখ্ত, এমনকি মিশেল ফুকো, এমনকি জিল দেলুজ। হ্যাঁ, মানে সিন্স মালারমে রাইটিং দ্য ম্যাড, মানে ম্যাড গেম। হ্যাঁ, উন্মাদের খেলা হচ্ছে লিখন। কারণ হ্যাঁ, দিস ইনসেন্ট গেম অফ রাইটিং, মালারমে যেটা বলেছে, এবং সেটা আমরা ভায়া পেয়েছি আর কি, আমাদের মরিস ব্লাসো। হ্যাঁ, যে জন্য কালকে সুররিয়ালিজমের প্রসঙ্গে কথা হচ্ছিল। সুররিয়ালিজম আমি সুস্মিতাকে বললাম যে ওটা, ও বলছিল হ্যাঁ তো ফ্রয়েডের তো একটা বিরাট অবদান আছে। আমি দেখো, কিন্তু ব্রত তো ফ্রয়েডের সঙ্গে দেখাও করেছিলেন, ইন্টারভিউও নিয়েছিলেন, কিন্তু আলটিমেটলি মরিস ব্লাসো যখন রিফ্লেকশনস অন সুররিয়ালিজম নিয়ে আলোচনা করছেন একটি প্রবন্ধে,
সেখানে কিন্তু সে ফ্রয়েডের কথা বলছে না, সে অটোমেটিক রাইটিং যে এক্সট্রিমলি একটা পোস্ট ফ্রয়েডিয়ান ফেনোমেনন। হ্যাঁ, ফলত হচ্ছে লেখা আসছে কিন্তু লিখছি না অনেক দিন, এই যে সংযম এর একদম বাইরে। আমি টোটাল এক্সপেন্ডিচার মানে টোটাল রিপিটেশনে বিশ্বাস করি, মানে কনস্ট্যান্ট রাইটিং, এবং সেটা একদম স্পন্টেনিয়াস এবং এটা আনসেন্সার্ড আনকাট আর কি। হ্যাঁ, এই সূত্রেই লিখছি, নিজের লেখা নিজেরই বিভীষিকা মতো মনে হয়, এত লিটারাল, এত মানে ঘৃণাপন। লেখা আসছে কিন্তু লিখছি না অনেক দিন। এক একটা কবিতাতে সুস্মিতা একটা খুব ইন্টারেস্টিং কথাও বললো, যে আমি বললাম, ও বলে কবিতা এত অ্যাবস্ট্রাক্ট। আমি বললাম, দেখো কবি কিন্তু একটা ইম্পভারিশ পার্সন, সে নট নেসেসারিলি সে খুবই একটা আদিষ্ট মেবি, মানে সে অ্যাসাইনমেন্ট নিয়ে এসছে এবং আমরা সবাই অ্যাসাইন্ড। হ্যাঁ, আমরা সবাই চুক্তিবদ্ধ আর কি, যে কিছু না কিছু আঞ্জাম দেবো। সেটা ক্রিয়েটিভ, সেটা ঘর গুছানো হোক, বাজার করা হোক, সবের মধ্যে একটা রাইটিং প্রসেস চলছে। হ্যাঁ, একটু আগেই পিয়ালির সঙ্গে কথা হচ্ছিলো, বললো তুমি দেখো নি কিনা ওই তোমার ইয়ে, ও একটা দেকার্ত, একটা পার্টিকুলার স্টেটমেন্ট দেকার্তের ওকে ফ্যাসিনেট করেছে। ও এখন দেকার্ত পড়ছে। আমি তো ভীষণভাবে দেকার্ত মিস করি, কারণ দেকার্ত আমার আছে, সবসময় তো প্রয়োজনীয় বা অত্যাবশ্যক বই পড়া হয় না। ফলে যেটা হয় যে দেকার্ত তো এর এজেন্ডাও অলমোস্ট ওই রকম, যে মানুষ সিগনিফিক্যান্ট থিং ছাড়া চিন্তা করতে পারে না। ট্রিভিয়াল ম্যাটারও আসলে মোর সিগনিফিক্যান্ট দ্যান সিগনিফিক্যান্ট ইটসেলফ আর কি। হ্যাঁ, ফলত হচ্ছে যত তুমি অকিঞ্চিতকর স্পেসে ঢুকতে পারবে, যত ট্রিভিয়াল আগলি ডিটেলে ঢুকতে পারবে। এখানেও একটা খুবই ডিস্টার্বিং ওয়ার্ড আছে, যেটা ওই আমাকে একজন বলেছিল, দেবীদা, যে জীবনানন্দ দাশ এত ভায়োলেন্ট, এত মানে টেরিফিক, যে সেখানে বলে চোখে তার অক্ষম পিচুটি। হ্যাঁ, এই যে পিচুটি শব্দটা এখানে, যেমন পুঁজ শব্দটা, আমারও নিজের সার্টেন সেন্সার সিস্টেম আছে, আমি সার্টেন ওয়ার্ড ইউজ করি না। আমি খুব ভালগার যৌনাত্মক শব্দ ব্যবহার করলেও এই ধরনের পুঁজ বা এই জাতীয় শব্দ আমার, এখানেও আমি যে পুনরুচ্চারণ করছি টেক্সটে আছে, ইটস ওকে, কিন্তু শ্লেষা অবধি নেওয়া যায়। পুরো ব্যাপারটা আমার এত যৌন অনুষঙ্গ, এতই মানে সালাইভা কেন্দ্রিক ক্লেদাক্ত। এখন যেমন পর্নে দেখা যায় যে ব্লো জবের সময় আবার সে দিচ্ছে, স্পিড করছে। হ্যাঁ, মানে আবার অনেক একটি দেখছিলাম দু পায়ে ব্লো জব করছে আর কি, মানে মুখ দিয়ে না করে পা দিয়ে করছে, মানে মাস্টারবেট করে দিচ্ছে আর কি। সেটা খুব সুন্দর, মানে মজার। এটা আমরা দেখিও সবসময়, যে অনেক ব্লু ফিল্মে এটা থাকে। এবার পর্ন ফিল্মে, এবার হচ্ছে ওই কালকে আলোচনাও হচ্ছিলো পর্ন নিয়ে। আমি ভীষণ পর্নমুখী আলোচনা করতে রিডিউস করে দিই অনেক সময়। সিনেমা হচ্ছে আসলে পর্নের দ্বারা হন্টেড হয়, এটা আমার থিওরি আর কি। সিনেমা আমি খুবই কম বুঝি এবং খুবই কম দেখেছি। আমি পাসোলিনির কথা বলছিলাম, তখন সুস্মিতা বললো পাসোলিনি আউটডেটেড হয়ে গেছে। কিছু কন্ট্রিবিউশন আছে, কিন্তু ওই সেক্সুয়ালিটি এখন আর সিনেমায় প্রাসঙ্গিক নয়। এটা অনেকে বলে, অনেকে মনে করে রাত ভরে বৃষ্টিও খুবই একটা মিডিওকার লেখা। কার যেন আলোচনায় রাত ভরে বৃষ্টির, আমাদের বলছিলেন, কালকে একটা অনুষ্ঠান শুনছিলাম, আমাদের কি বলে রঞ্জন বন্দ্যোপাধ্যায়, সেখানে সে বুদ্ধদেব বসুর সার্টেন কন্ট্রিবিউশন নিয়ে বলছে, কিন্তু আসলে রাত ভরে বৃষ্টি, এবং এমনকি বুদ্ধদেব বসু আর মানিক বন্দ্যোপাধ্যায়েরও কম্পারেটিভ করলেন, এবং যার যা কন্ট্রিবিউশন সেটাও খুবই আলাদাভাবে ডিসলোকেট করেছেন। কিন্তু রাত ভরে বৃষ্টি বা ইত্যাদি প্রসঙ্গ, রাত ভরে বৃষ্টি আর গোলাপ কেন কালো এরকম পাশাপাশি আলোচনা হতে পারে না, কারণ হচ্ছে প্রত্যেকটা আলাদা। গোলাপ কালোর পদ্ধতিগত বা প্রকরণগত অত্যন্ত সুন্দর একটা আঞ্জাম দিয়েছেন বা এক্সিকিউট করেছেন, কিন্তু ওটা একটা আলবেয়ার কামুর স্টাইলে, কিন্তু ওটা সাবস্ট্যান্সটা ভালো নয়, সাবস্ট্যান্সটা রিয়েল নয়। কিন্তু রাত ভরে বৃষ্টি একটা বিরল রচনা, মানে এটা যেটাকে বলা হয় যে ক্ষণজন্মা টেক্সট আর কি। হ্যাঁ, সেটা এক্সেলেন্ট। যাই হোক, এখানে সার্টেন লাইন, আমি অন্য প্রসঙ্গে চলে গেলাম, কিন্তু আর আমার টাইমও হয়ে যাচ্ছে, নির্ধারিত 16 MBর মধ্যে গল্পটা বলতে হবে। তোমরা সালভাদরের মৃত্যু দেখেছো, কিন্তু এই মাথায় কাগজ জমে, এই লাইনটা আমার কাছে খুব মাথায় টেক্সট জমে না, ব্ল্যাঙ্ক কাগজ, সাদা কাগজ। হ্যাঁ, মাথা অধ্যুষিত হয়ে যায় সাদা কাগজে, এইটা আমার কাছে খুব এক্সট্রিমলি একটা মালারমিয়ান ডিসক্রিট স্পেস মনে হয়েছে। সাদায় ভরে যাচ্ছে মাথা আর কি। এটা ভয়ঙ্কর একটা ভালো ইমেজ বা রূপকল্প।
তারপর শেষ দিকে তো নিজের হাসির মধ্যে বেরিয়ে আসতো গাঁইতির ধার। আরেকটা ওর কবিতায় আছে যে ব্লেডকে মনে হয় পেতে রাখা হাসি, হ্যাঁ। ফলত এর মধ্যে একটা টুকটাক ভায়োলেন্স চলছে। আর শেষ কনক্লুসিভ লাইনটা মানে চিন্তামণির আগের লাইনটা, চিন্তামণি নিয়ে আমার সার্টেন রিজার্ভেশন আছে। এই যে লম্বা বিকৃত গ্রানাইট ঢেলাটি পড়ে আছে তা একটি রক্তক্ষরণের ভাস্কর্য। এতে সন্দীপনের একটা গল্প আমার মনে পড়লো, খুব সম্ভবত এটা মাঝখানের দরজা। সেখানে ওরা দার্জিলিংয়ে বোধহয় বেড়াতে গেছিলো, তা ওই মহিলা প্রোটাগনিস্টের স্ত্রী, সে টয়লেটে ডাকলো, তারপর দেখে বললো, দেখ সুরে বাচ্চা কী করেছিস আমার। ওইখানে ওর মানে এত তাকে মানে সঙ্গম আদি করেছে, মানে ঠাপ শব্দটা ব্যবহার করতে গিয়ে সংযত হলাম। এবার যে ও একটা রক্তের ডেলা প্রডিউস করেছে, সেটা ধপধপে মানে প্যানের মধ্যে সেটা বিরাজ করছে, একটা রক্তের ডেলা। সেই অনুষঙ্গটা এখানে আমার মনে পড়লো। এই যে একটা কবিতা পড়তে পড়তে কত পার্শ্ব অনুষঙ্গ আমাদের মানে করে যায়, মানে সঙ্গ দিয়ে যায়। এই যে লম্বা বিকৃত গ্রানাইট ঢেলাটি পড়ে আছে তা একটি রক্তক্ষরণের ভাস্কর্য। চিন্তামণি বুঝতেন এটা। আনিস কাপুরের কাজ দেখলে মাথা খারাপ হয়ে যায়। আমি অরিত্রকে বলবো, নিশ্চয়ই দেখেছে আনিস কাপুর। আর ওই ভায়োলেন্স তো আমাদের ফ্রান্সিস বেকনেও ছিল, হ্যাঁ। প্রায় ফ্রান্সিস বেকনের ছবি দেখলে মনে হয় তুষার রায়ের কবিতা পড়ছি, যে খুরকে বেহালা ভাবা, ভেবে গলায় চালিয়ে দেওয়া, হ্যাঁ। এরকম মানে সেই ভায়োলেন্সটা এখানে কোথাও খুব গোপনে কাজ করে যাচ্ছে এখানে।